नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে ৩২,০০০-এর যে চাকরি বাতিল মামলা, সেই মামলা কিন্তু এবারে হাতছাড়া হতে চলেছে চাকরি প্রার্থীদের। এই মুহূর্তের কিন্তু বড় খবর। তো এই ৩২,০০০ মামলা নিয়ে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে কলকাতা হাইকোর্টে, এবং তার সাথে সাথে পিটিশনারদের পক্ষ থেকে নতুন করে কি উদ্যোগ নেওয়া হচ্ছে আপনাদেরকে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে জানাবো, যে আগামীতে ঠিক ৩২,০০০ মামলায় কি ঘটতে চলেছে সেটাই কিন্তু এই ভিডিওর আজকে আলোচ্য বিষয়বস্তু। তো আপনারা সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং তার সাথে সাথে বলবো যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এবার দেখে নিই যে ঠিক ৩২,০০০ মামলা নিয়ে কি আপডেট উঠে আসছে। তো প্রথমেই বলি, এই ৩২,০০০ চাকরি বাতিল মামলা, যে মামলার কিন্তু সূত্রপাত হয়েছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে, যে মামলা লড়ছিলেন তরুণজ্যোতি তিওয়ারি স্যার, এবং এই মামলায় প্রিয়াঙ্কা নস্কররা যে মামলাটি করেছিলেন সেই মামলার এগেনস্টে কিন্তু ৩২,০০০-এর যে নন টেন্ট প্যানেল, যেটা মূলত ৪২,৯৪৯ নিয়োগের একটা অংশ, যেটা ২০১৪ প্রাইমারি টেটকে কেন্দ্র করে ২০১৬ সালে নিয়োগ হয়েছিল, সেই নিয়োগে কিন্তু একাধিক অভিযোগ ছিল যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, ইন্টারভিউতে পেন্সিলে নম্বর দেওয়া এবং রিজার্ভেশন রুলস না মানা, কাট অফ না মানা, এরকম বিভিন্ন কিন্তু অভিযোগ ছিল। এবং সমস্ত অভিযোগের ভিত্তিতে অনেকগুলো হিয়ারিংয়ের পর এই মামলাটি শেষমেশ চাকরি বাতিলে এসে দাঁড়ায়। অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি নির্দেশ দেন, যেখানে কিন্তু ৩ মাসের মধ্যে রিপ্যানেল করার নির্দেশ দেন প্রাইমারি বোর্ডকে। এবং তারপরে যদিও পর্ষদ এবং ইন সার্ভিস টিচাররা এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশনে যায়, ডিভিশনে গেলেও কিন্তু একই রায় বহাল থাকে সুব্রত তালুকদার স্যারের বেঞ্চে, এবং শেষ পর্যন্ত তারা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট থেকে মামলাটিকে কলকাতা হাইকোর্টের একটি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে সেখানে পাঠানো হয়। তো সৌমেন সেন স্যারের বেঞ্চে মামলাটি ছিল। এবার আপনারা জানেন যে জানুয়ারি মাসে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে বিচারপতি সৌমেন সেনের একটা বাকবিতণ্ডার ফলে সৌমেন সেনের কাছ থেকে কিন্তু মামলাটিকে সরিয়ে নেন কলকাতা হাইকোর্টে যিনি প্রশাসনিক প্রধান টি.এস. সিকবানম স্যার, এবং মামলাটিকে তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে লিস্টেড করান। এবং তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে দুবার কিন্তু হিয়ারিং হয়েছে এই মামলার, কিন্তু লাস্ট যেদিন হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়ে কিন্তু তপব্রত চক্রবর্তী স্যার পিটিশনারদের প্রতি একটু ক্ষুব্ধ ছিলেন, এবং পিটিশনারদের তরফ থেকে যে হলফনামা দিতে বলা হয়েছিল সেটা কিন্তু জমা করেনি পিটিশনারদের অ্যাডভোকেটরা। তো যার জন্যই কিন্তু তপব্রত চক্রবর্তী স্যার এই বিষয়টা নিয়ে একটু ক্ষুব্ধ ছিলেন। তো গতকালকে যে ঘটনাটা ঘটেছে, কলকাতা হাইকোর্টে যিনি প্রশাসনিক প্রধান বিচারপতি টি.এস. সিকবানম স্যার, যিনি কলকাতা হাইকোর্টের মাস্টার অফ রোস্টার, যিনি রোস্টার চেঞ্জ করান, এবং কলকাতা হাইকোর্টের নিয়ম অনুযায়ী কিন্তু রোস্টার পরিবর্তন হয়েছে। অর্থাৎ এই যে ডিভিশন বেঞ্চে যে প্রাইমারি মামলাগুলো ছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে, এই মামলাগুলো কিন্তু তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চ থেকে সরে যাচ্ছে। এই মামলাগুলো যাচ্ছে হরিশ টন্ডন স্যারের বেঞ্চে এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে। অর্থাৎ এর পরবর্তী যে হিয়ারিং হতে চলেছে ৩২,০০০ মামলার, তার কিন্তু হিয়ারিং হতে চলেছে হরিশ টন্ডন স্যারের বেঞ্চে এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে। তো এক কথায় বলতে গেলে এই ৩২,০০০ মামলা কোমাতে চলে যাওয়ার মতো কিন্তু পরিস্থিতি। কেননা এই জায়গাটায় আমি বলি আপনাদের যে প্রথমে মামলাটা সৌমেন সেন স্যারের বেঞ্চে ছিল, কয়েকটা হিয়ারিং হয়েছে, তারপরে মামলাটা চলে গেল তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে। তপব্রত চক্রবর্তী স্যার প্রথম দিন অনেকক্ষণ ধরে বুঝেছেন বিষয়টাকে, তার বুঝতে অনেক সময় লেগেছে। স্বাভাবিকভাবে যে কোনো বেঞ্চ চেঞ্জ হলে নতুন বিচারপতির কাছে গেলে পুরো বিষয়টা জানতে একটু সময় লাগে। তো সেভাবে কিন্তু দুটো হিয়ারিং হয়েছে এতদিনে, এবং তারপরে মামলাটি আবারও কিন্তু বেঞ্চ চেঞ্জ হলো, ফলে আবারও কিন্তু নতুন বিচারপতির কাছে যাচ্ছে। আবারও উনি ভালো করে বুঝবেন বিষয়টা, যে সিঙ্গেল বেঞ্চ কী অর্ডার দিয়েছিল, ডিভিশন বেঞ্চ কী অর্ডার দিয়েছিল, কেন দিয়েছিল, কোন ডকুমেন্টসের পরিপ্রেক্ষিতে এ অর্ডার দিয়েছিল, সুপ্রিম কোর্ট কী অর্ডার দিয়েছে, এরকম বিভিন্ন কিন্তু বিষয়গুলো তারা খুঁটিয়ে দেখবেন। তারপরেই কিন্তু একের পর হিয়ারিংয়ের পর হিয়ারিং তো চলতেই থাকবে। তো এই ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে এই যে গ্রুপটা মামলা করে ৩২,০০০ চাকরি বাতিল করিয়েছিল, এই গ্রুপটা কিন্তু বর্তমানে একটা অর্থনৈতিক সংকটে ভুগছে, অথবা দলটা ভেঙে যাওয়ার মধ্যে
যার জন্য কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে যে ফিসটা পে করতে হয় বা উকিলকে যে ফিসটা পে করতে হয় সেই ফিসটা দেওয়া কিন্তু সম্ভবপর হয়ে উঠছে না। যার জন্যই কিন্তু আপনারা দেখেছেন গত লাস্ট তারিখ যেদিন কিন্তু ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে 32,000 মামলা শুনানি হয়, সেদিন কিন্তু পিটিশনারদের অ্যাডভোকেট তিনি কিন্তু ভীষণ ঝাড় খেয়েছেন বিচারপতির কাছে। কেননা তার পক্ষ থেকে পিটিশনারদের পক্ষ থেকে যে অ্যাফিডেভিট জমা দেওয়ার কথা ছিল সেটা তিনি জমাই দেননি, আবারও সময় চেয়ে নিয়েছিলেন। তো এরকম যে বিষয়টা, এবং বিচারপতি কিন্তু মন্তব্যও করেছিলেন যে আপনার হয়তো মামলা লড়ার ইচ্ছা নেই। তো তার কারণ কিন্তু একটাই, যে উকিলের যে ফিসটা লাগে সেই ফিসটা কিন্তু সঠিকভাবে দেওয়া হচ্ছে না, এবং সিনিয়র অ্যাডভোকেটের জায়গায় কিন্তু একজন জুনিয়র অ্যাডভোকেটকে দাঁড় করানো হয়েছে। তো যার জন্য দেখুন 3929 মামলা, এত সুন্দর একটা গ্রাউন্ড থেকেও, যেখানে কিন্তু সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ অর্ডার দেওয়ার পরেও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলাটা হেরে গেল, পর্ষদের জিত হলো। 32,000 মামলার ক্ষেত্রেও কিন্তু হয়তো সেই ধরনেরই ঘটনা ঘটতে চলেছে, এবং যারা যে সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে লড়াই করছেন এই মামলা নিয়ে, বা যারা বঞ্চিত আছেন, আশায় আছেন যে বঞ্চনার অবসান ঘটবে, তো প্রাইমারি বোর্ড যেরকমভাবে হাই প্রোফাইল অ্যাডভোকেট দিচ্ছে, তার সাথে কিন্তু বেকারদের পেরে ওঠাটা অসম্ভব। কেননা বেকাররা কত মামলা চালাবে, পার ডে পার হিয়ারিংয়ে তো প্রচুর খরচ হয়, এবং সেই খরচ জোগানোর জন্যই কিন্তু পিটিশনাররা বারংবার পিছিয়ে যাচ্ছে। আর ঠিক সেই ঘটনাই কিন্তু ঘটছে 32,000 মামলার ক্ষেত্রে। এবং এই 32,000 মামলাতে আগামীতে হয়তো আমার যেটা ধারণা যে পর্ষদই হয়তো জিততে চলেছে, এবং এখানে হয়তো যেহেতু পিটিশনারদের পক্ষ থেকে সেভাবে এখন কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না বা করা সম্ভব হচ্ছে না আর কি, সেই জন্য কিন্তু এই মামলাটা শেষমেশ পিটিশনারদের বিপক্ষে যেতে বসেছে। কেননা পিটিশনাররা কত খরচ করবে, তারা তো বেকার ছেলে, তারা সিঙ্গেল বেঞ্চে কেস চালিয়েছে, ডিভিশন বেঞ্চে কেস চালিয়েছে, সুপ্রিম কোর্টে কেস চালিয়েছে, আবারও কিন্তু ডিভিশন বেঞ্চে এসে অলরেডি 3টা বেঞ্চ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো একের পর এক বেঞ্চ চেঞ্জ হওয়া মানে তো বিষয়টা আরও ডিলে হওয়া, আরও খরচ বেড়ে যাওয়া। তো সব দিক দিয়ে কিন্তু আমার এটাই মনে হচ্ছে যে 32,000 মামলার যা ভবিষ্যৎ বা যেদিকে এগোচ্ছে, তাতে কিন্তু যারা নট ইনক্লুডেড ক্যান্ডিডেট রয়েছেন, যারা 42,949-এও বঞ্চিত হয়েছিলেন, 16,500-তেও বঞ্চিত হয়েছেন, বা যারা টেট পাস 2014 টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন যারা বঞ্চিত হয়েছিলেন, তাদের জন্য কিন্তু খুব একটা ভালো খবর নয়। কেননা পর্ষদের কিন্তু চালাকিতে আবারও হয়তো এই 32,000 চাকরি বাতিল মামলার যে ভ্যাকান্সি, সেই সিট হয়তো আবারও কিন্তু নট ইনক্লুড এবং চাকরি প্রার্থীদের হাতছাড়া হতে চলেছে। তো এটা অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে, তো এটাই হচ্ছে ফ্যাক্ট, এটাই কিন্তু বিষয়বস্তু বা আগামীতে ঘটতে চলেছে। তো বন্ধুরা, দেখা যাক আগামীতে কি হয়, সামার ভ্যাকেশনের পর কোর্ট খোলার পর কোন দিকে যাই বিষয়টি। তো বন্ধুরা, এখন আপডেটটি এখানেই রইল। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সর্বপ্রথম পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।